প্রজেক্ট তো না, অ্যাসাইনমেন্টের মার্কিং হবে। ওকে, তাহলে 3 সপ্তাহ টাইম, তোমাদের 3 জন করে গ্রুপ, এবং প্রত্যেক গ্রুপে তোমাদের কে কি কাজ করতেছো যা জিজ্ঞেস করবো তাতে সবাই মিলে করছি ম্যাডাম, ও লিখছে আমি পাশে বসেছিলাম, এইরকম ভেগ কথা বলবা না আমার সাথে। একেবারে স্পেসিফিক্যালি মেনশন করতে হবে তোমাদের 3 জনের কি টাস্ক ছিল এবং সেই টাস্ক কে কতদূর অ্যাচিভ করতে পারছে। যখন আমরা একটা জিনিস একটা কাজ শুরু করি তখন তো আমরা অনেক বড় বড় চিন্তা, উইশফুল থিঙ্কিং থাকে আমাদের, তাই না? বাট আলটিমেটলি যখন কাজটা শেষ হয় তখন কিন্তু অত কিছু আমরা অ্যাচিভ করতে পারি না। সো তোমাদের টার্গেট কি ছিল এবং তোমরা কতদূর অ্যাচিভ করবা। সো আমি বলবো যে তোমরা যখন জিনিসটা বানাবা, তোমরা 3টা বন্ধু যখন জুমে হোক বা যেভাবে হোক, তোমরা তো কোনো সোশ্যাল মিডিয়াতে একসাথে বসে বসে ডিসকাস করবা। প্রথমে তোমরা 3 জন যখন বসবা, ফার্স্টেই তোমরা 3 জনের টার্গেট ফিক্স করবা, এবং ওই টার্গেট ফিক্স করার জন্য কি কি কাজ তোমরা করতেছো সেগুলা স্টেপ বাই স্টেপ সবসময় নোট রাখবা। এই নোটগুলো যদি রাখো তাহলে একদম প্রেজেন্টেশনের আগের দিন তোমাদেরকে বানায় কিছু বলতে হবে না। এই নোটগুলো রাখলে, এই নোটগুলো মাথায় নিয়েই তোমরা আমার সাথে প্রেজেন্টেশনে বসতে পারবা। ক্লিয়ার? এবং তোমাদেরকে কি করতে হবে, ক্লাসরুমে তোমাদের কোডটা আপলোড করতে হবে। সো আমি 7টা কোড থাকবে, 7টা কোড আমি রান দিয়ে দিয়ে দেখবো কোন কোড চলে কি চলে না, আদৌ কি অবস্থা। 2টা গ্রুপের যদি কোড একদম সেম দেখি, সেম ইন দ্য সেন্স, ধরো তোমরা ভেরিয়েবল চেঞ্জ করে দিছো, ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিছো। একটাতে ধরো রেজিস্ট্যান্সের ভ্যালু আর, রেজিস্ট্যান্সকে আর দিয়ে রিপ্রেজেন্ট করছো, আরেকটাতে রেজিস্ট্যান্সকে আর ই এস দিয়ে রিপ্রেজেন্ট করছো। বাট আদার দ্যান দ্যাট সব কিছু যদি সেম থাকে, তোমরা যতই বলো 2 জনের কোড কিন্তু কখনোই সেম হয় না যদি তারা না একসাথে দেখে না করে। সো যদি 2টা গ্রুপের এরকম সেম থাকবে, 2টা গ্রুপই অ্যাসাইনমেন্টে 0। এখানে কোনো পেনাল্টি কোনো কিছু কে কারটা দেখে লিখছে অত যাচাই বিচার ওই সমস্ত করতে বসতে পারবো না। ঠিক আছে? এই কথাগুলো কিন্তু খুব সব রেকর্ড হচ্ছে। সো মন দিয়ে অ্যাসাইনমেন্টের কাজগুলা রেকর্ডেড ভার্সন থেকে আবার শুনে নিও। তোমরা অবশ্যই অবশ্যই নিজেরা কোড করার চেষ্টা করবা। অনলাইনের কোড তোমার চেয়ে অনেক ভালো হতে পারে, বাট সেইটা আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে তুমি স্মিথ চার্ট কতটা বুঝো সেইটা দেখা। সো তোমার হাতে করা, তোমার একদম মানে কি বলবো, অ্যামেচার ভার্সন অফ স্মিথ চার্ট ইজ মানে মোর দেন ওয়েলকাম দেন দ্য প্রফেশনাল ভার্সন উইচ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? তোমাকে বুঝতে হবে তোমার স্মিথ চার্টটা, তুমি কোথায় কি কোড করছো, কেন করছো, কিভাবে করছো, সমস্ত কিছু। সো স্মিথ চার্টের কোডের মধ্যে ফার্স্টের দিকে কিছু ওরকম কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল, কনস্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্স সার্কেল থাকবে। এবার রেজিস্ট্যান্স সার্কেল, রিঅ্যাক্ট্যান্স সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্ট বার করার জন্য তুমি কি করতেছো, তুমি কোন পয়েন্টটা ধরতেছো, কিভাবে কোঅর্ডিনেট দিয়ে করতেছো না কি করতেছো, সমস্ত কিছু তোমার মাথায় থাকতে হবে। অবশ্যই ইন্টারনেটের হেল্প নিবা, বাট কোড চুরি করে, কোড কপি করে করলে, যে কোড তুমি কিছু বুঝো না সেটা করলে হবে না। এবং তোমাদের নাম্বার ডিডাকশন কোথায় হবে সেগুলো আগে বলি। 2 গ্রুপ সেম কোড, 2 গ্রুপই 0। 2 গ্রুপ ডিফারেন্ট কোড, এক গ্রুপ ধরলাম, এক গ্রুপের একটা কোড, কোড রানস ফাইন, বুঝাতে পারতেছে না, এক্স্যাক্টলি সাথে সাথে 50% মার্ক কমে যাবে। ঠিক আছে? যত বেশি বুঝাতে না পারবা তত বেশি পার্সেন্টেজ ডিডাক্ট হইতে থাকবে, 1 2 4 করে ডিডাক্ট হবে না। ঠিক আছে? ধরো একজনের কোডে খুব কম লাইন, খুব কম সুবিধা অসুবিধা, বাট সে অ্যাটলিস্ট বুঝে কি করছে, তাকে যদি আমি একটা হিন্ট দেই, সে সাথে সাথে ওই কোডে ওই কাজটা করে ফেলতে পারবে। ওই জিনিসটা আমার জন্য বেশি দরকার। ঠিক আছে? এবং ম্যাটল্যাব, ম্যাটল্যাব তোমরা সবাই করছো, ম্যাটল্যাব একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট সফটওয়্যারস। সো তোমরা ম্যাটল্যাব দিয়ে এই স্মিথ চার্ট বানাবা। এক্স্যাক্টলি 3 উইকস পরে মানে 1st জানুয়ারি তোমরা গুগল ক্লাসরুমে আপলোড দিবা, এবং তারপরে আমি তোমাদের প্রেজেন্টেশনের ডেট দিব। ক্লাস আওয়ারেই বা যে কোনো দিন সেটা পরে ডিসাইড করব। প্রতি 3 জনের 10 মিনিট করে স্লট, প্রতি 3 জন জুমে লগ ইন করবে, তোমাদের প্রেজেন্টেশন শেষ হবে, তোমরা যখন বের হবা আবার 3 জন আসবে। ঠিক আছে? সবাই একসাথে বসে থাকবা, 3 জন প্রেজেন্ট করবে আর বাকিরা ইউটিউব দেখবে বসে বসে, ওই সমস্ত ঝামেলার দরকার নাই। তোমরা আসবাই 10 মিনিটের জন্য। ঠিক আছে? 10 মিনিটের প্রেজেন্টেশন হবে, বাকিরা মানে ওয়েট করতে থাকবে। ওয়েটিং রুম তো আছে, জুমের তো অনেক সুবিধা আছে, তোমরা ওয়েটিং রুমে ওয়েট করতে থাকবে। আস্তে আস্তে করে আমি থ্রু করব। এক একটা গ্রুপ শেষ হবে, আরেকটা গ্রুপ ঢুকবে। ক্লিয়ার কথাটা সবাই?
কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? কোয়েশ্চেন থাকলে প্লিজ বলো। ম্যাম এর কি 5 মার্কের, মানে 3 জনের 15 মার্ক এরকম? আচ্ছা, এখানে দুইটা কোয়েশ্চেন। এক নাম্বার হচ্ছে যে 3 জনেরই 10 মার্ক করে ধরো জিনিসটা। সো যদি প্রজেক্ট প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টটা লেটস সে 10 মার্কের হয়ে থাকে, তোমাদের 3 জনেরই আলাদা 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 করে 10। সো তোমাদের এক গ্রুপ বলে 3 জন সমান পাবে না, এক। আর দুই হচ্ছে টোটাল আমি তো প্রথমে 100% এ মার্কিং করব, তারপরে ওটাকে ডাউন কনভার্ট করব। ঠিক আছে? কারণ তোমাদের তো 30 হচ্ছে অ্যাসাইনমেন্ট আর ইন কোর্স আর অ্যাটেন্ডেন্স, সেখান থেকে এটা ডিভিশনটা হবে। ক্লিয়ার? ম্যাম আমাদের তো 40 তে ছিল ওটা। ও আচ্ছা, সরি, তোমরা তো পুরানো ব্যাচ। হ্যাঁ রাইট, তোমাদের তো 40 তে ছিল। ইয়েস, হ্যাঁ তোমাদের তো 40 তে ছিল, সো সে 40 তেই থাকবে। তোমাদের ইয়ারে যা থাকে ওই জন্যই আমি পার্সেন্টেজে নিব, পার্সেন্টেজ থেকে আমি কনভার্ট করব, ডাউন কনভার্ট করব। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম ইন কোর্স কত মার্কের হবে? ইন কোর্সও এখনো আমি ইন কোর্সটা ডিসাইড করি নাই, বিকজ এমন হতে পারে যে তোমাদের এবার অ্যাসাইনমেন্টের নাম্বার একটু বেশি থাকতে পারে ইন কোর্সের চেয়ে, বিকজ ইন কোর্সটা কিভাবে নিব ওইটার উপর ডিপেন্ড করে। এই আমি এখনো ইন কোর্সের ব্যাপারে কোনো ডিসিশনে আসি নাই সত্যি কথা। তোমাদের কপি করার টেন্ডেন্সি মিনিমাম রেখে কিভাবে ইন কোর্স সম্পন্ন করা যায় এটা নিয়ে বিভিন্ন ধরনের অপশন চিন্তা করতেছি। দেখা যাক ফাইনালি কোনটা করি। বাট আচ্ছা, তন্ময় কুন্ডু কই তুমি? আসো? ইয়েস ম্যাম। তোমাকে আমি বললাম আগে তুমি তোমার রোল দিবা 673, তারপরে তোমার নাম দিবা। আচ্ছা ম্যাম। ইনফরমেশন থাকলেই হলো না, ইনফরমেশন অর্ডারে না থাকলে সারাদিন লেগে যায় আমার এই জিনিসগুলো অ্যাটেন্ডেন্স শিটে উঠাইতে। ওকে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে? বুধবারের আগে মানে কালকে রাত্রেবেলার মধ্যে তোমরা আকিলা আমাকে ইমেল করে দিবা তিনজনের গ্রুপের নাম। ঠিক আছে? এবং তারপরে ওইখানে দুইজন আছে এ নাই, কোনো ধরনের এই সমস্ত গ্রুপের সমস্যা যা থাকে, তোমরা অনেক বড় হয়ে গেছো, সর্ট আউট করে ফাইনাল 3টা নাম দিবা, শেষ। এত তোমাদের ভেজালগুলা কিন্তু আমি শুনবো না। ঠিক আছে? আচ্ছা, সো তোমরা সবাই, তোমাদের দায়িত্ব হচ্ছে আকিলাকে যেন তোমাদের পিছনে পিছনে ছুটতে না হয়। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা ওকে জানাই দিবা তোমাদের গ্রুপের নাম্বার, গ্রুপমেটদের নাম। ফাইন। সো আজকে আমরা চলে আসি স্মিথ চার্টে। আমার কাছে গত ক্লাসটা সত্যি কথা পার্সোনালি খুব অগোছালো লেগেছিল। সো আজকে দেখি আমরা কতটুকু বুঝাতে পারি, বাট আই ডাউট কতটুকু পারবো অনেস্টলি। আচ্ছা, একটু ওই পুরানো কথা থেকেই শুরু করি। দেখা যাচ্ছে তো না আমার ভিডিও? হ্যাঁ ম্যাম। ওকে ফাইন। সো আমরা স্মিথ চার্ট শুরু করেছিলাম। স্মিথ চার্টের আমরা বেশ কিছু অপশন দেখেছিলাম। ফার্স্ট ইজিয়েস্ট কেস থেকেই আবারও শুরু করছি। আমাকে লেটস সে রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা আইডেন্টিফাই করতে হবে। সো ফার্স্ট প্রবলেম হচ্ছে আইডেন্টিফাই রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। এটার জন্য আমাকে কি করা থাকতে পারে? কথার কথা আমাকে একটা एग्जांपल দেওয়া আছে। ধরো একটা 50 ওহমের ট্রান্সমিশন লাইন এবং ওই ট্রান্সমিশন লাইনের লোড ইম্পিডেন্স হচ্ছে 25 প্লাস জে 35 ওহমস, এবং আমাকে বার করতে হবে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। আচ্ছা, তাহলে আমাকে যদি প্রথমেই রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বার করতে হয়, ফার্স্ট কাজটা কি? নরমালাইজড ইম্পিডেন্স বের করা, তাই তো?
নওশিন শর্মিলি, তুমি আমাকে বলো নরমালাইজড ইম্পিডেন্স কিভাবে বার করব, ফর্মুলা কি? নওশিন শর্মিলি আছে? ম্যাম কোশ্চেনটা আরেকবার বললে ভালো হয়, আমি কলম আনতে একটু গেছিলাম। বাহ, আচ্ছা। ট্রান্সমিশন লাইন 50 ওহম, লোড ইম্পিডেন্স এত, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট ক্যালকুলেট করতে হবে। আমার নরমালাইজড ইম্পিডেন্সের ভ্যালু কত? নরমালাইজড ইম্পিডেন্সের সূত্র কি লিখবো সেটা আগে বলো। ম্যাম z কে z0 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, জেড নট কত এখানে? ম্যাম 50। 50। ওকে, তাহলে 25 প্লাস জে 335 কে আমি যখন 50 দিয়ে ভাগ করলাম কত আসছে? ম্যাম একটু জুম করলে ভালো হয়, ভালোভাবে দেখা যাচ্ছে না। ওকে ওকে, অবশ্যই। এখন দেখা যাচ্ছে না? কত আসছে? ম্যাম হাফ প্লাস যে হাফ প্লাস 7/10 মানে 0.7। 0.7। আচ্ছা, তাই তো? ঠিক আছে সবাই বাকিরা? জি ম্যাম। ওকে ফাইন। এখন আমাকে কি করতে হবে? আমাকে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বের করতে হবে। তাহলে আমাকে যদি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বের করতে হয়, আমি এবারে স্মিথ চার্টে যাই। স্মিথ চার্টের মধ্যে আমাকে প্রথমে ফার্স্ট টার্গেট হচ্ছে আমার এই পয়েন্টটা বের করা, তাই না? 0.5 আর 0.7 এর ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করা। ফাইন। সো 0.5 মানে হচ্ছে এই সার্কেলটা হচ্ছে 0.5 এর, তাই না? এই যে এখান থেকে যদি আমি, তোমরা কি দেখতে পাচ্ছ লেখাটা? একটু জুম আউট করলে সার্কেলটা দেখতে হ্যাঁ, পাবো। আমি নিজেও খুব ভালো, মানে আমার মনে হচ্ছে চশমা লাগবে আমার। আমি নিজেই এত ঘরের মধ্যে আলো, তাও আমি লাইট লাগানো, তারপরেও আমি নিজেই পড়তে পারতেছি না ঠিক মতো, বারবার কাছে নিয়ে দেখতে হচ্ছে। রাইট, দেখো। সো এই পয়েন্টটা হচ্ছে আমার 0.5। ওকে, ক্লিয়ার সবাই? এই 0.5টা দেখতে পাচ্ছ এখানে? জি ম্যাম। ওকে ফাইন। সো এই 0.5 এর যে সার্কেলটা, এই সার্কেলটা 0.7 এর সার্কেলকে যেখানে ছেদ করেছে, যেহেতু আমার এটা প্লাস, সো আমার কোনো চিন্তা নাই, আমার এই উপরের দিকেরই 0.7 এর সার্কেলের সাথে ইন্টারসেক্টিং পয়েন্ট আমাকে দেখতে হবে। 0.2, 0.4, 0.6। এই যে ফোন করতেছে তাকে ফোন দূরে সরাই করাও। তোমরা মানে একটা চুরিও ঠিক মতো করতে পারবে না, সত্যি কথা। সো এইটা হচ্ছে আমার 0.7 এর সার্কেল। ঠিক আছে, বোঝা যায়? কারণ তার পাশের সার্কেলটা হচ্ছে 0.8 মার্ক করা আছে, সো এটা 0.8 এর সার্কেল হবে, দিস ইজ 0.7 এর সার্কেল। ক্লিয়ার সবাই? ওকে, সো এদের দুইজনের ইন্টারসেক্টিং পয়েন্ট লেটস সে এ। আমার রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আমি বার করব কিভাবে? আমার এই গামা প্লেনের সেন্টার অফ অরিজিন, সেন্টার অফ অরিজিন কোনটা? যেখানে 1 আছে সেটা সেন্টার অফ অরিজিন। সেন্টার অফ অরিজিন থেকে আমি এই ডিসটেন্সটা নিয়ে নিব। ঠিক আছে, এই ডিসটেন্সটা তোমাদের কাছে আজকে কয়জনের কাছে স্মিথ চার্ট আছে শুনি দেখি? রেজ ইওর হ্যান্ড। আজকে কয়জনের কাছে আছে স্মিথ চার্ট? 3, আরো কম, মানে এর আগের দিনে চার্ট। আচ্ছা 5। কেমন স্মিথ চার্ট আছে? মানে সেটা কি তোমার হাতে কাগজে কলমে নাকি বইয়ের মধ্যে? লিয়ার বইয়েও তো একটা স্মিথ চার্ট আছে। হার্ড কপির স্মিথ চার্ট আছে এই কয়জনের? প্রিন্টেড করা আছে ম্যাম। প্রিন্টেড করা আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি যদি এই ডিসটেন্সটা নিই,
ও এখানে একটা বড় কনফিউশন এর আগের দিন হয়েছিল আমার একটা উত্তরের জন্য, সেটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা আমি ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট নিব নাকি পাওয়ার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট নিব। পাওয়ার রিফ্লেকশন কোএফিসিয়েন্টই হচ্ছে, আমরা যখন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করি, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফর্মুলায় যদি আমরা যাই, আমরা যদি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফর্মুলাতে যাই, সেটা হচ্ছে রিফ্লেক্টেড পাওয়ার আর ইনসিডেন্ট পাওয়ারের রেশিও, এবং ইউজুয়ালি আমরা এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টটাকে ডিবি তে রিপ্রেজেন্ট করে থাকি। যেহেতু এটা পাওয়ার, তো ডিবি তে রিপ্রেজেন্ট করার সময় আমরা কি করি, 10 log 10 রিফ্লেক্টেড পাওয়ার ইনসিডেন্ট পাওয়ারের রেশিও। বা আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে পাওয়ার হচ্ছে ওই v স্কয়ার বাই r ফর্মুলা, সো আমরা যেটাতে নিয়ে আসতে পারি রিফ্লেক্টেড ভোল্টেজ স্কয়ার বাই ইনসিডেন্ট ভোল্টেজ স্কয়ার, এবং সেখান থেকে এই স্কয়ার গুলা এখানে চলে আসলে যেটা হবে 20 log 10 রিফ্লেক্টেড ভোল্টেজ বাই ইনসিডেন্ট ভোল্টেজ। So this is the usual representation of reflection coefficient. Clear? এবং এটা হচ্ছে পাওয়ারের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। ইন টার্মস অফ পাওয়ার আমরা এগুলাকে প্রকাশ করে থাকি। এখন আমরা যখন স্মিথ চার্ট করছি, স্মিথ চার্টে যখন আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দেখাচ্ছি, এর আগের দিনের ক্লাসে খেয়াল করে দেখো আমরা যখন রাইট এই ইকুয়েশনটা লিখেছিলাম, দেখো আমরা রিফ্লেক্টেড ভোল্টেজ আর ইনসিডেন্ট ভোল্টেজ কনসিডার করেছিলাম, পাওয়ার কনসিডার করিনি। সো তার মানে দিস রিফ্লেকশন ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইজ ইন টার্মস অফ ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। সো এই কারণে আমি যখন স্মিথ চার্টে যাব, স্মিথ চার্টে যেহেতু আমি এই ইম্পিডেন্সটা বার করেছি, আমি এখানে সার্কেল টার্কেল করব, আমি এই গামা এল এই সমস্ত পয়েন্টে আসব, আমি আমার স্মিথ চার্টের ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্টের যেই পার্টটা আছে, কাছে আমি আগে নিজে দেখে নিই, আচ্ছা সো আমারটার ক্ষেত্রে এইখানে আছে ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, জানি না তোমাদেরটাতে কোথায় আছে। আমি সেই ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্টে 0 দাগ থেকে আমার এইটুকু রেডিয়াস নিয়ে এখানে আমি মার্ক করব। তাহলে তোমাদের কেসে বলো দেখি, যাদের কাছে আছে রিফ্লেকশন স্মিথ চার্ট, কত আসছে তোমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু? 0.52 আসছে। 0.52 আসছে। ওকে ফাইন। সো আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা তাহলে কত আসে জানো? 0.52, but that's the magnitude of reflection coefficient, তাই তো? তো যখন আমরা খাতায় লেখার সময় আসবে, আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা কি আসছে? রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা আসছে 0.52। নাও আমার যদি এটা 0.52 হয় এবং আমি যদি এই রেখাটাকে বাইরের দিকে বর্ধিত করে দেই, তাহলে সে কাকে ছেদ করবে? এই যে আমার এখানে একটা সার্কেল আছে, অ্যাঙ্গেলের সার্কেল, খেয়াল করে দেখো এখানে এই যে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো দেওয়া আছে, এই দেখা যাচ্ছে রিডেবল? রিডেবল নাকি? এই যে ভ্যালুগুলা, এই যে 100, 90,
এই ভ্যালুগুলো হচ্ছে আমার অ্যাঙ্গেলের ভ্যালু। সো when I extend it towards the মানে towards the periphery, ও যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটা আমাকে অ্যাঙ্গেল বলে দিবে। কোথা থেকে কোথাকার অ্যাঙ্গেল? এই মূল অক্ষ থেকে এক্স অ্যাক্সিস থেকে এইটুকু অ্যাঙ্গেল। এখন বলো শ্রাবণী শর্মা, তোমার কাছে তো আছে স্মিথ চার্ট, কত আসছে তোমার অ্যাঙ্গেল? ম্যাম একটু টাইম লাগবে। আচ্ছা, আরেকজন অনিরুদ্ধ কুন্ডু করছো? জি ম্যাম। অ্যাঙ্গেল কত আসছে? ম্যাম 101 আর শ্রাবণী শর্মা তোমার কত আসছে? ম্যাম আমার 100 হচ্ছে। 100 এক্সাক্ট 100 না একটু আগে পিছে? ম্যাম একটু মানে 101 ও না, 101 এর একটু আগে, মানে 101। আচ্ছা, সো তাহলে ধরো 100.5 মাঝামাঝি যদি হয়। আচ্ছা, সো যদি আমার 100.5 আমি ধরি, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের অ্যাঙ্গেলটা তাহলে হয়ে গেল, এটা হচ্ছে লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ, এটা হচ্ছে আমার 100.5। ফাইন, তাহলে এখন আমি at load রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা কত? 0.52 e to the power j 100.5। ঠিক আছে কথাটা? বিকজ এর আগের দিন আমরা যখন রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সূত্র লিখছিলাম এক্স্যাক্টলি আমরা এই ফরম্যাটে লিখছিলাম, তাই না? গামা এল e to the power j theta l, which this theta l indicates the phase at the load point of the reflection coefficient. Fine, এবারে আমাকে যদি বলা হয় যে এটাকে কার্টেসিয়ানে কনভার্ট করো, পারবা না কার্টেসিয়ানে কনভার্ট করতে? তোমার ক্যালকুলেটরই তো কার্টেসিয়ানে কনভার্ট করে দিবে, তাই না? সো এটা কোনোই সমস্যা না। এটা হচ্ছে একদম বেসিক স্মিথ চার্টের অ্যাপ্লিকেশন, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বের করা। এরপর যদি আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, যেখানে আমরা লোড থেকে একটা সার্টেন ডিসটেন্সে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করব, তার মানে কি? ক্যালকুলেট reflection coefficient at a certain distance from the load. ছবি দিয়ে যদি আমরা চিন্তা করি যে এটা কেমন হবে ঘটনাটা, তাহলে খেয়াল করে দেখো, এই হচ্ছে আমার ট্রান্সমিটার, এইখানে হচ্ছে আমার লোড। আমি এখন এই লোড পয়েন্টে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা জানি। আমি ট্রান্সমিশন লাইনের মাঝামাঝি যে কোনো পয়েন্টের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বের করতে চাই। কেন চাই? এটা একটা খুবই রিজনেবল কোয়েশ্চেন, খুবই লজিক্যাল কোয়েশ্চেন, বাট কেন চাই সেটা আমরা পরে আরেকটু মানে যখন ওই যেখানে চাবো সেখানে বলবো যে এখানে এই জন্য চাচ্ছি। বাট এখন আমরা জেনে রাখি যে একটা ট্রান্সমিশন লাইনের যে কোনো পয়েন্টের প্রপার্টি, ইম্পিডেন্স হোক, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হোক, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও হোক, সেটা যেন আমরা বের করতে পারি, সেই জন্যই আমাদের স্মিথ চার্ট। তাহলে আমাকে যখন বলা হচ্ছে যে লোড থেকে একটা সার্টেন পয়েন্টে রিফ্লেকশন, সার্টেন ডিসটেন্সে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করো, তখন আমি কি করব? আমি যেটাতে যাব সেটা হচ্ছে, লেটস সে ধরো আমি একটা অঙ্ক দিলাম আমাদের এই কেসেই যে 25 প্লাস j 35 ওহম যেখানে আছে, কথাটা হচ্ছে আমাকে বলছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট and impedance at a distance of 0.2 lambda from the load end is to be calculated. তার মানে কি? লোড এন্ড থেকে load end at 0.2 lambda distance calculate reflection coefficient and impedance. ঠিক আছে? আচ্ছা, এবারে আবার আমরা আমাদের স্মিথ চার্টটা ওপেন করি। দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা
দুইটা স্কেলকে ছেদ করছে। দুইটা স্কেলকে ছেদ করে মানে এই পয়েন্টটাকে যদি আমি আরো সামনের দিকে আগিয়ে নিয়ে যাই, দুইটা স্কেলকে ছেদ করছে। একটা স্কেলে দেখো নিচের দিকে নাম্বার, আরেকটা স্কেলে উপরের দিকে নাম্বার, তাই না? এবং তোমরা যদি খুব মাইনিউটলি খেয়াল করো, এখানে দুইটা লেখা, একটা হচ্ছে এই দিক বরাবর নাম্বার যাচ্ছে এবং এখানে লেখা আছে, সরি ফোকাস করি, দেখো স্কেলের মধ্যে লেখা আছে টুয়ার্ডস দ্য জেনারেটর। পড়ার মতন অবস্থা, পড়তে পারছো? জেনারেটর টার্মটা পড়তে পারলেই হবে। পড়তে পারছি? হ্যাঁ ম্যাম। ওকে ফাইন। এবং আমরা গত ক্লাসে এই কথাটা নিয়ে বলেও ছিলাম, তাও আমি আজকে রিপিট করছি, যে আমরা যখন এরকম ক্লকওয়াইজ যাব, দ্যাট উড বি টুয়ার্ডস দ্য জেনারেটর। সো আমার লোড থেকে জেনারেটরের দিকে যাওয়ার পথে, জেনারেটরের কোনো পয়েন্টে যাওয়ার পথে আমাকে স্মিথ চার্টটাকে ক্লকওয়াইজ রোটেট করতে হবে। এবং ঠিক অপোজিটে, যদি ধরো আমাকে এই মাঝের লাইনের কোন একটা পয়েন্টের ইম্পিডেন্স দেওয়া থাকতো এবং আমাকে বলতো ধরো যে 0.2 ল্যামডা দূরে জেডএল আছে, সেই জেডএল লাইনে লোড ইম্পিডেন্সটা বার করো, তখন আমাকে কি করতে হতো? টুয়ার্ডস দ্য লোড যেতে হতো, তাই না? তাহলে তখন আমি জিনিসটাকে কোন দিকে রোটেট করতাম? জিনিসটাকে তখন স্মিথ চার্টটাকে আমি তখন জেনারেটরের দিকে এইদিকে যদি রোটেট করে, লোডের দিকে এক্স্যাক্টলি তার অপোজিট দিকে রোটেট করবে। ক্লিয়ার? আচ্ছা, সো এইবারে তাহলে আমি এই কথাতে চলে যাই। আমার এই স্কেল যখন আমি দেখব, এই যে এই দুইটা স্কেল আছে, তাই না? একটা উপরের পয়েন্ট ল্যামডা বাই সামথিং, আবার একটা নিচের 0.57 এরকম ভ্যালু লেখা আছে ইত্যাদি, নিচেও আছে উপরেও আছে। আমরা দেখব কোনটা টুয়ার্ডস দ্য জেনারেটরের সাথে অ্যাসোসিয়েটেড, কোনটা টুয়ার্ডস দ্য লোডের সাথে অ্যাসোসিয়েটেড। একদম যেটা বাইরের, বাই কনভেনশন যেটা হয়, একেবারে বাইরের নাম্বারগুলো হচ্ছে টুয়ার্ডস দ্য জেনারেটরের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করে দেই, এক্সটেন্ড করে দিলে ও যেই পয়েন্টটাকে ছেদ করবে সেই পয়েন্টটা কত লেন্থে আছে সেটা বলো দেখি আমাকে। এ বলবে শাহিন, ও শাহিন আলম একটা, নাহিয়ান তাসনিম, বলো দেখি কত পয়েন্টে ছেদ করতেছে? ম্যাম আমার এটাতে অলমোস্ট পয়েন্ট না, আসতে হয়ে গেল কথা হঠাৎ করে। কি? ম্যাম আমার স্মিথ চার্ট ওয়াইজ অলমোস্ট পয়েন্ট মানে 1.2 আর 1.1 এর মাঝামাঝি দিকে। 0.11 12 মাঝামাঝি। আচ্ছা, তার মানে কি আমার ম্যাম 0.11 আসছে। এক্স্যাক্টলি 0.11 আসছে? বড় এক্স্যাক্টলি 0.11 আসছে। আমার কাছে তো স্কেল কম্পাস কিছু নাই, সো আমি তো মিলাতে পারতেছি না। বাট লেটস সে যে আমার এই ভ্যালুটা 0.11 এই আছে, কথার কথা আমি ধরে নিলাম যে এই ভ্যালুটা 0.11 এই আছে। সো তার মানে আমার এই 0.11 থেকে এই 0.11 থেকে আমাকে কত ডিসটেন্স যেতে হবে? আমাকে 0.2 ল্যামডা যেতে হবে। তাহলে 0.11 থেকে 0.2 ল্যামডা যাওয়া মানে কি? 0.11 থেকে যদি তোমরা এখানে আসো, এখানে দেখবা এই এন্ড পয়েন্ট যেটা আছে, এন্ড পয়েন্টটা হচ্ছে আচ্ছা, এই এন্ড পয়েন্টটা, এন্ড পয়েন্টের এই ডিসটেন্সে এখানে হচ্ছে 0.25। আচ্ছা, আমি একটা কথা বলি, হ্যাঁ, এই 5-6 জন রেসপন্ড করবে, বাকিরা তাকায় তামসা দেখবে, এটা তো হতে পারে না। তোমরা দয়া করে তোমাদের ক্লাসরুমে লিয়াওয়ের বই দেওয়া আছে, লিয়াওয়ের বইয়ের সফট কপিতে কত নম্বর পেজ তারা দেখে বলতেছি, মোস্ট লাইকলি পেজ 86 এ স্মিথ চার্ট আছে। তোমরা ওপেন করো সেই স্মিথ চার্ট এবং ওইটাকে তোমরা ম্যাক্সিমাইজ করো, জুম করো। যাদের কাছে নাই, স্মিথ চার্ট আলাদা করেই আপলোড করা আছে পিডিএফ ফাইল। ও ইয়েস, স্মিথ চার্ট আলাদা করে আপলোডও করা আছে,
সেটাই ভুলে ফেলেছিলাম, নিজেই করি নিজেই ভুলে যাই। করোনার পরে আমি দেখলাম মানে করোনা তো এখন তো যে যার যাই হয় সেটাই বলে যে এটা করোনার এফেক্ট। সো আমি দেখলাম আমার যেটা বেশি এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে আমি আগেও ভুলে যেতাম, এখন আরো বেশি ভুলে যাই। আচ্ছা আমি 2 মিনিট টাইম দিচ্ছি, ওপেন করো। এরপরে কিন্তু আমি যে কাউকে জিজ্ঞেস করবো যে এইখানের ভ্যালুটা কত। বের করেছি। ইসমাম হোসেন, জি ম্যাম। স্যার বলেন এখানে কত পয়েন্ট আসছে, এখানে কত ভ্যালু লেখা লেখা 0.25। আচ্ছা যদি 0.25 লেখা থাকে এবার তুমি হিসাব করো দেখি 0.11 থেকে 0.2 ল্যামডা দূরে গেলে আমি কোন পয়েন্টে যাব? 0.33। 0.33 পয়েন্টে যাব। এবার 0.33 পয়েন্টটা কোথায়, এখানে কোন জায়গাটা হবে? কোন দিকে হবে বা কোন জায়গাটা হবে? জাস্ট তুমি পয়েন্ট বলো, তোমার কাছে তো সফট কপি, তুমি খালি পয়েন্ট বলো, আমি পয়েন্টটাকে মার্ক করব। ম্যাডাম নিচের দিকে। নিচের দিকে হবে? আচ্ছা তাহলে নিচের দিকে হলে কোন জায়গাটা? কত দূর চলে যাবো? একেবারে 0.33 এখানে যে লেখা আছে 0.33 সেই পর্যন্ত যাব, না তার আগে পরে কত দূর পর্যন্ত যাব? এটা হচ্ছে আমার পয়েন্ট। বলতে পারতেছি না। শাহিন আলম বলতে পারবা? না ম্যাম বুঝতেছি না। বুঝতেছো না? কোনটা বুঝতেছো না সেটা বুঝতেছো? সেটা বলতে পারবা? মানে কোন দিকে যাবে এটা? প্রথমত তো লোড থেকে 0.2 ল্যামডা ডিসটেন্স, তার মানে অবশ্যই টুয়ার্ডস দ্য জেনারেটর যাবে, তার মানে আমার এই হ্যাঁ ম্যাম এটা ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে। এবারে এই পয়েন্টটা যদি হয়ে থাকে, ধরো কথার কথা এটা 0.11 থেকে রওনা শুরু করলো, যাত্রা শুরু করলো, তাই না? এইখান থেকে 0.2 ল্যামডা দূরে পয়েন্টটা কোথায় হবে সেটা বলতে পারবে না? ম্যাম এটা তো পারা যাবে, 0.2 যোগ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ তো 0.33 টা কোথায়? এখানেও তো একটা স্কেল আছে, সেখানেও তো 0.33 লেখা আছে। আমি কি সেখানে যাব না তার আগে পিছে যাব? এখানেও দেখো একটা 0.33 লেখা আছে। আমি কি এতদূর পর্যন্ত চলে আসবো নাকি অন্য কোথাও যাব? এটা হচ্ছে আমার পয়েন্টটা। না ম্যাম অন্য কোথাও আগে হবে। আগে হবে? আচ্ছা কোথায় হবে? যোগ বিয়োগ পারে না পোলাপান দেখতেছি। সাজ্জাদ হোসেন বলো কোন পয়েন্ট, এক্স্যাক্টলি পয়েন্টটা বলো, এবং এখানে আমি কোথায় বসাবো? আমি এখানে বসাবো নাকি মাঝখানে বসাবো? কোন জায়গাটাতে আমি ডট দিব সেটা আমাকে বলো, বাকি আমি কিছু জানতে চাই না। ম্যাম 3.1 এ 3.1 এই আবার কই পাইলা? ম্যাম 0.31 ও 0.31 ম্যাম, সরি 0.31। 0.31 এ আমি ডট দিব, তার মানে 0.31 হচ্ছে এইটা আমার ছবি অনুযায়ী। জি ম্যাম। ওকে দিলাম। তাহলে এখন আমাদের
টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এই 0.31 ডিসটেন্সে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু বার করা, তাই তো? আচ্ছা, এখন এই সিস্টেমটা যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর সাথে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের একটা রিলেশন আছে। এবং আমরা এটাও জানি যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড যদি কনস্ট্যান্ট থাকে, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কি অবশ্যই কনস্ট্যান্ট, তাই না? তাই তো নাকি না? জি ম্যাম। আচ্ছা, সো এখন আমি যদি লোডের জন্য লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু আমি জানি, সো লোডের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালুর জন্য আমি যদি এখানে একটা সার্কেল আঁকি, এইটাকে সেন্টার করে আমি যদি একটা সার্কেল সামহাউ আঁকি, এই সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে VSWR এর ভ্যালু কনস্ট্যান্ট, এগ্রিড অর নট? আমি মূল বিন্দু থেকে লোডের যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের যে পয়েন্টটা, সেই এই সরি লোডের এই যে দুটো ইম্পিডেন্সের ইন্টারসেক্টিং যে পয়েন্টটা, এখান থেকে আমি যদি ছেদ করে একটা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটাকে বৃত্তর প্রতিটা পয়েন্টে VSWR এর ভ্যালু সমান হবে। ক্লিয়ার কথাটা? এবং এই ভ্যালুটা এইগুলাকে বলা হয়, এই সার্কেলটাকে বলা হয় কনস্ট্যান্ট VSWR সার্কেল। এর আগের দিনও মনে হয় আমি এটা বলেছিলাম। আচ্ছা, এখন আমি ফেরত যাই। অমিত হাসান আবির, তোমার কাছে আছে এই স্মিথ চার্টের প্রিন্টেড ভার্সন, বলো দেখি তোমার VSWR এর ভ্যালু কত আসছে? ম্যাম VSW এর ভ্যালু তো রিফ্লেকশন কোএফিসিয়েন্টের যেই রেডিয়াসটা ওইটাই তো হওয়ার কথা। কত সেটা কত আসছে বলো না? সেটা হচ্ছে 0.52। ও আচ্ছা, তুমি ওইভাবে বলছো না, তা না। কেন না? আমি যখন VSWR আমি যখন এই কনস্ট্যান্ট সার্কেলটাকে ছেদ করি, এই সার্কেলটা হরাইজন্টাল অ্যাক্সিস কে খেয়াল করে দেখো কোন জায়গায় ছেদ করছে, সেই পয়েন্টটা আগে আমাকে বলো। ও ম্যাডাম, সার্কেলটা তো আঁকি নাই আসলে। আচ্ছা, কেউ আসি যে আঁকছি সার্কেলটা? ইয়েস ম্যাম। আচ্ছা, আঁকলে এটা এই যে হরাইজন্টাল অ্যাক্সিস কে যে পয়েন্টে ছেদ করছে, ওই পয়েন্টের ভ্যালুটা কত? ম্যাম 3.2 তে সেট করছে। 3.2 তে ছেদ করছে। ফাইন, যদি 3.2 তে ছেদ করে থাকে, তার মানে হচ্ছে আমার VSWR এর ভ্যালু হলো 3.2। তোমরা সিম্পলি একটা খুব সহজ কাজ যেটা করতে পারো, সেটা হচ্ছে তোমরা তোমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড আসছে 0.52। তোমরা খেয়াল করে দেখো তো এখানে 3 মানে এটা দিয়ে হোক বা উল্টা দিয়ে হোক। ম্যাম বলো। ম্যাম, ওই যে নিচে যেভাবে আমরা যে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা বের করেছিলাম, একইভাবে পারবা না, ওখান থেকে পারবা না। কেন পারবা না? আসতেছি। তুমি আগে এই সূত্র দিয়ে তোমার কাছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, স্মিথ চার্ট ভুলে যাও, তুমি জাস্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দিয়ে তুমি এই ভ্যালুটাকে বার করো। রিফ্লেকশন গামা যদি 0.52 হয়ে থাকে, তাহলে VSWR কত? এই জিনিসটা বার করো দেখি কত আসছে তোমাদের এই ইকুয়েশন থেকে। এটা করে নাও, তারপরে বলতেছি কেন ওখান থেকে পারবা না, সেটাতে পরে আসতেছি। আগে এই সূত্র থেকে তোমাদের রিফ্লেকশন গামার ভ্যালু কত আসছে বলো। 3.16
7 আসে 167 3.167 আসে, ফাইন। আচ্ছা, তাহলে আমি VSWR টাকে যেহেতু আমরা ছবিতে দেখতেছি এটাকে 3.2 ধরতে আমাদের তেমন কোনো সমস্যা নাই। এইবারে আমি আসি কেন আমি এইখানে যে দূরত্বটা আমার আসলো, ভিডিওটা কি ব্যাপার কপি গেছে আমি স্ক্রিন চার্ট আনলাম, আমার স্ক্রিন চার্ট কেউ দেখতে পাচ্ছ না? না দেখতে পাচ্ছ কেউ আমার স্ক্রিন চার্ট? খাতা দেখতে পাচ্ছ? রাইট, আমার তো স্ক্রিন চার্ট ওপেন করা ম্যাম খাতার নিচে মেবি স্মিথ চার্টটা। না 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 ওটা না, মোবাইল থেকে লগ ইন করলে ওখানে ডিসকানেক্টেড হয়ে যায়। ওয়েট করতে হবে। দেখা যাচ্ছে এখন স্ক্রিন চার্টটা? আচ্ছা, সো আমাদের প্রথমে মাথায় কি আসলো? মাথায় আসলো যে এইটার যা রেডিয়াস হবে সেটা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, ফাইন। তাহলে এই রেডিয়াসটাই আমার স্ট্যান্ডিং ওয়েভ রেশিও হবে। প্রথম কথা হচ্ছে না, হবে না। কেন হবে না? বিকজ রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আর স্ট্যান্ডিং ওয়েভ রেশিও তো সমান না। রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আর স্ট্যান্ডিং ওয়েভ রেশিও তো আরেকটা রেশিও, ইন টার্মস অফ একটা রেশিও, একটা রিলেশন আছে, ওরা সমান না। এইবারে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এইটার রেডিয়াস যদি 0.52 হয়ে থাকে, এই রেডিয়াসটা 0.52, আই এগ্রি। বাট স্মিথ চার্টের মধ্যে, কথাটা খেয়াল করে শুনো, স্মিথ চার্টের মধ্যে এই যে নিচের যে হরাইজন্টাল ভ্যালুগুলা, এগুলো কিন্তু রেডিয়াসের ভ্যালু না, এগুলা কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু। এই যে 3.1 যেখানে ছেদ করছে ওই জায়গাটা তোমাদের 3.2 আসছে, এই 3.2টা কিন্তু এই বৃত্তের রেডিয়াস বলতে পারবে না, কারণ এই বৃত্তের মূল বিন্দুকেই তো আমি, মূল বিন্দুতে যদি তোমরা রেজিস্ট্যান্সের ভ্যালু দেখো কত দেখবা বলো দেখি আমাকে মাহমুদুল হাসান? স্মিথ চার্টটাকে জুম করো তোমার সফটওয়্যারটাকে, এই মাঝখানের পয়েন্টটা যেটাকে আমি মূল বিন্দু বলছি, সেই মূল বিন্দুর স্থানাঙ্ক বা মূল বিন্দুর এক্স অ্যাক্সিস বরাবর পয়েন্টটা কত লেখা আছে? এক্সাক্ট স্থানাঙ্ক কিন্তু লেখা নাই। ডাজ ইট মেক সেন্স? ম্যাম 1 লেখা আছে, এটা তো 1 লেখা আছে, সো এটা স্থানাঙ্ক লেখা নাই তো, এখানে আছে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলা। এক্স্যাক্টলি ওইভাবেই যখন তুমি এখান দিয়ে যাবা তুমি কত দেখতে পাবা? তুমি দেখতে পাবা 3.2, বিকজ 3.2টা হচ্ছে ওই হরাইজন্টাল অ্যাক্সিসের রেজিস্ট্যান্স। তুমি যদি বৃত্তের ব্যাসার্ধ চিন্তা করো, এই পয়েন্টটুকু, এই দুইটা পয়েন্টের দূরত্ব এখনো 0.52, এই দুইটা পয়েন্টের দূরত্ব 0.52, দ্যাট ইজ ভেরি মাচ ওকে। বাট যখন আমি তোমাকে বলছি VSWR এর ভ্যালুটা হচ্ছে এইখানে যে হরাইজন্টাল অ্যাক্সিসে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর সমান, তখন দ্যাট মেক্স সাম আদার সেন্স। তার মানে হচ্ছে VSWR এর ভ্যালুগুলা এইখানকার এই রেজিস্ট্যান্সের কোন একটা ভ্যালুর সমান হচ্ছে। কথা বোঝা গেল? এখন আমরা এইটার যুক্তিতে আবার আসি যে কেন আমি বলছি যে VSWR এর ভ্যালুটা রেজিস্ট্যান্সের সমান, এই কথাটা কেন আসছে। ওকে, একটু সময় দাও। আমি কি বোঝাতে পেরেছি? যেটুকু বললাম সেটা কি বোঝা গেছে? না বুঝলে দয়া করে আমাকে জানাও। আরেকবার একটু সামারি করলে ভালো হতো। আচ্ছা, শুধু এইটুকু জায়গার সামারি করছি, ওকে? সেটা হচ্ছে VSWR আর রিফ্লেকশন কোএফিশিয়েন্ট একজন আরেকজনের সমান না, রাদার VSWR আর রিফ্লেকশন কোএফিশিয়েন্টের একটা রিলেশন আছে।
বাট এখানে একটা সুবিধা হচ্ছে, যদি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড সেম থাকে, একটা ট্রান্সমিশন লাইনের বিভিন্ন পয়েন্টে যদি সেই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফেজ চেঞ্জ হয়েও যায়, তারপরেও তার স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা সমান থাকে। এগ্রিড নাকি এগ্রিড না? ইয়েস নো ভেরি গুড, কিছু একটা বলো। এগ্রিড? আচ্ছা, যদি এগ্রিড হয়ে থাকো, এইবারে তাহলে আমি যখন স্মিথ চার্টে বসাচ্ছি, স্মিথ চার্টে যখন আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পেলাম, আমি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পেয়ে যখন আমি একটা সার্কেল এঁকে ফেলছি, প্রত্যেকটা পয়েন্টে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড সমান, তাই না? যেহেতু প্রত্যেকটা পয়েন্টে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড সমান, তার মানে হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টে কি সমান? ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও সমান। ঠিক আছে, এখন আমাকে বলতে হবে তাহলে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা এই স্মিথ চার্ট দেখে আমি কিভাবে বলবো কোনটা আমার ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও? আচ্ছা, সেইটা বলার জন্য আমি বলছি হরাইজন্টাল অ্যাক্সিসে ও যেই পয়েন্টটাকে ছেদ করছে, তোমরা বলো যে সেই পয়েন্টটাই হচ্ছে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর পয়েন্ট। ঠিক আছে, তাই না? আমি তো তাই বলছি। এখন পয়েন্ট আসছে, হ্যাঁ আছো? এগ্রিড? আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, কেন ম্যাডামের এই কথাটা আমরা শুনে ফেলবো, এটাতে আমরা বিশ্বাস করব কেন যে এই পয়েন্টটা, এবং আমি কিন্তু বলছি না যে এই পয়েন্টটা ভিএসডব্লিউআর এর সমান, আমি বলছি এই দিকে যেই পয়েন্টটাতে হরাইজন্টাল অ্যাক্সিসে ছেদ করে সেই পয়েন্টটা শুধুমাত্র ভিএসডব্লিউআর এর সমান। এইবার আমরা আরো একটু ধ্যান ধ্যান করি এই পয়েন্ট নিয়ে। আমরা যখন যে কোনো ট্রান্সমিশন লাইনের যেই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো, আমরা ওই পয়েন্টের কারেন্ট কিরকম পাবো? ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো? মিনিমাম। মিনিমাম পাবো। তার মানে যেই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ পাই, ওই পয়েন্টে আমরা মিনিমাম কারেন্ট পাই। এই কথা বুঝি না এমন কেউ থাকে? সগর্বে হাত তুলো। মানে অলরেডি অনেকের হ্যান্ড রেজ করাই আছে, তাছাড়া আর কারো যদি এই কথা না বুঝে থাকি দয়া করে আমাকে জানাও। কোনো লজ্জা নাই। সব সময় আমার ক্লাসে একটা জিনিস মনে রাখবা, আমি বুঝি না এটা লজ্জার না, বাট আমি বুঝি না কিন্তু এটা বলার সাহসটাও আমার নাই, সেটা অসম্ভব লজ্জার। ঠিক আছে, তো ওই জিনিসটা করবা না বাবা, এটা তো তোমাদের লস। বলো, কেউ কি আছে যেই কথাটা বুঝি না, যেই পয়েন্টে ম্যাক্সিমাম ভোল্টেজ আসবে সেই পয়েন্টে মিনিমাম কারেন্ট কেন আসবে? বুঝি না। আচ্ছা, চিন্তা করো ওপেন সার্কিট, চিন্তা করো এইখানে আমার লোডটা নাই, ওপেন। তাহলে আমি যদি কার্ভ দেখতাম, আমি যদি সাইনোসয়েডাল কার্ভ দেখতাম, আমি কি দেখতে পেতাম? ওপেন সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা এরকম ম্যাক্সিমাম থাকতো না? থাকতো নাকি থাকতো না? থাকতো না। এবং ওপেন সার্কিটে মানে কি, এখানে কি কোনো কারেন্ট আসে? কারেন্ট যায় না। তার মানে এখানে যদি ম্যাক্সিমাম ভোল্টেজ থাকে, তার মানে কারেন্টের গ্রাফ হিসেবে আমি কিভাবে চিন্তা করব? কারেন্টটা অবশ্যই এখানে জিরো, তার মানে কি কারেন্ট মিনিমাম। ক্লিয়ার? সো যেই পয়েন্টটা ভি ম্যাক্স থাকে সেই পয়েন্টটা অলওয়েজ আই মিনিমাম থাকে। এবারে যদি আমি একটা সার্কিটের মধ্যে এরকম ট্রান্সমিশন লাইন সার্কিটের মধ্যে ধরো নরমালি আর ম্যাক্স চিন্তা করতে চাই, আর ম্যাক্স কি? এই ভি ম্যাক্স আর আই মিনিমামের রেশিও, আর চিন্তা করতে চাই, আর ম্যাক্সটা পরে ভুলে যাই, আর চিন্তা করতে চাই সেটা কি? ভোল্টেজ কারেন্টের রেশিও। এই পয়েন্টে যেখানে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যায় এবং মিনিমাম কারেন্ট পাওয়া যায়, তার মানে কি এই ভ্যালুটাও ম্যাক্সিমাম হয়, তার মানে এই ভ্যালুটা ডেফিনেটলি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কে শো করবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার ম্যাম। আচ্ছা, সো এই পয়েন্টটা যদি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কে শো করে থাকে, আমরা যদি একটু লিয়াওয়ের চ্যাপ্টার 3 তে যাই, চ্যাপ্টার 3 তে আমাদের বেশ কিছু ফর্মুলেশন আছে, যে ফর্মুলেশন গুলার পার্টলি আমরা ইউজও করেছিলাম। আচ্ছা, আমি একটু লিখেই ফেলি, সেটা তাড়াতাড়ি হবে।
আমরা এখানে বলেছি গামা ইকুয়াল টু রো মাইনাস 1 রো প্লাস 1। আবার আমরা জানি গামা মানে হচ্ছে আমরা যেটা ক্যালকুলেট করে এসেছি এর আগের দিন যে রিফ্লেক্টেড ভোল্টেজ এখানে লেখা যেটা ছিল এটাই আরেকবার লিখে নিই, রিফ্লেক্টেড ভোল্টেজ টু দি মাইনাস গামা এন ইনসিডেন্ট ভোল্টেজ টু দি পাওয়ার প্লাস গামা এন, এইটার রেশিও। এখন আমাকে যদি গামার সাথে আরেকটা রিলেশন আছে সেটা হচ্ছে ইম্পিডেন্সের। ধরো আমরা যখন নরমালাইজড ইম্পিডেন্সে যাই সেটা আমরা বলেছিলাম এই ইকুয়েশন গুলো আমাদের সব লেখা 1 প্লাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এখন যখন আমি ম্যাক্সিমাম নরমালাইজড ইম্পিডেন্স পাই, দেখা যাচ্ছে তো না আমার খাতা, যখন আমি ম্যাক্সিমাম নরমালাইজড ইম্পিডেন্স পাই সেটার মানে হচ্ছে আমার অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম, আর এইখানে যেটা আছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0 সেটা তো Z0ই আছে, তাই তো? আচ্ছা, এবং যখন আমি Z ম্যাক্সিমাম পাচ্ছি তার মানে আমি এটাকে বলতে পারছি আমি Vmax আর I মিনিমামের রেশিও পাচ্ছি, আর আমার Z0 যেমন আছে তেমন থাকবে। এইবারে আমি যদি এই ইকুয়েশনের সাথে গামাকে রিলেট করি, আমাকে যদি এই রেশিওতে আসতে হয়, আমি যদি এই ইকুয়েশনের সাথে গামাকে রিলেট করতে চাই, আমি নিয়ে আসতে পারবো বা এই জিনিসটা আবার এখান থেকে যদি তোমরা যোজন বিয়োজন করো দেখবা স্ট্যান্ডিং ওয়েভ রেশিও মানে এটা তোমাদের নিশ্চয়ই চলেও আসছে এরকম। তার মানে এই জিনিসটা হচ্ছে রো এর সমান। ক্লিয়ার কথাটা? এখানে যদি কেউ কিছু না বুঝে আমাকে বইলো, লিয়াওয়ের বই থেকে নেওয়া। কেউ কোনো কিছু মিস করলে দয়া করে আমাকে কনভে করবা, হ্যাঁ? বুঝি নাই কেউ আছো at this particular point? So basically আমার normalized maximum impedance standing wave ratio সমান। ঠিক একই ভাবে যদি তোমরা এরকম ফর্মুলাতে আসতা যে normalized minimum impedance যেটা হচ্ছে actual minimum impedance এবং Z0 এর রেশিও, এবং সেখানে এই অ্যাকচুয়াল মিনিমাম ইম্পিডেন্স মানে হচ্ছে V মিনিমাম আর I ম্যাক্সিমাম এর রেশিও, সেখানে এটা Z0 এরকম যদি থাকতো তাহলে এই V মিনিমাম I ম্যাক্সিমাম এর রেশিওটাকে আমরা ইন টার্মস অফ রিফ্লেকশন কোএফিশিয়েন্ট প্রকাশ করতে পারতাম 1 মাইনাস গামা by 1 plus gamma দিয়ে, which would be equal to 1 by rho। এই কারণেই আমার এত কথা বলা। এই ছবিটাতে যখন তুমি একটা কনস্ট্যান্ট VSWR সার্কেল আঁকো, তোমাদের যদি মনে থেকে থাকে এর আগের দিন আমরা একটা জিনিস করেছিলাম যে আমরা বলেছিলাম যখনই আমার r এর ভ্যালুগুলো বেশি 1 এর চেয়ে বেশি ওরা এদিকে ছিল, r এর ভ্যালুগুলো যখন 1 এর চেয়ে ছোট ওরা লেফটে ছিল। সো এই কনস্ট্যান্ট VSWR সার্কেল যে দুইটা পয়েন্টে ছেদ করবে, লেটস সে B আর C, খেয়াল করে দেখো এই পয়েন্টটা হরাইজন্টাল অ্যাক্সিসে এই ভ্যালুটা যদি 3.2 হয়ে থাকে, এই দিকের ভ্যালুটা এক্স্যাক্টলি তার ইনভার্স মানে 1/3.2 আসছে নাকি? গোপাল রায় আসছে? তোমার এই দিকের পয়েন্টটা কি 1/3.2 এর সমান? এদিকে ভ্যালুটা কত? হরিজন্টাল ভ্যালুতে যেখানে লেখা আছে ওই ভ্যালুটা কত? ওইটা ম্যাম 0.32
0.32 জি ম্যাম। সেটা কি 1/3.2 এর সমান? ম্যাম এটা কাছাকাছি আসে ম্যাম 0.3125 আসে। 3125 এর কাছাকাছি আসে। সো তার মানেটা কি যে আমার একটা কনস্ট্যান্ট VSWR সার্কেলের মধ্যে Vmax এর যেই পয়েন্টটা বা Zmax এর যেই পয়েন্টটা সেটাই হচ্ছে আমার রো এর ভ্যালু। মনে থাকবে তো কথাটা সবার? কোনোদিনও কিন্তু এই রেডিয়াসটা নিয়ে এখানে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বের করে ওইটাই ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও বলবো না। ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কোনটা? ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও হচ্ছে Zmax এর সমানটা। Zmax টা কোন দিকে পাবো আমি? Zmax পাবো হচ্ছে the point at which constant VSWR circle intersects the horizontal axis. ঠিক আছে সবাই? আশা করি এর চেয়ে স্লো আসলে আমার পক্ষে এই মুহূর্তে বোঝানো সম্ভব না, বাট তারপরেও তোমরা যদি না বুঝো লেট মি নো, আমি রিপিট করব। ম্যাম আমি এটা বলি না, আপনি যে স্মিথ চার্টটা আমাদের দিয়েছিলেন ওটা নিচে VSWR এর আলাদা একটা স্কেল ছিল। আচ্ছা, তুমি সেই VSWR এর স্কেলে তো বসাতেই পারোই, কিন্তু তোমার কোনো সময় নষ্ট করার দরকারই নাই। তুমি একবারে এখানেই বসাই দিবা, এটা দেখেই বলে দিবা। ঠিক আছে? আচ্ছা, সো এইবারে গেল আমাদের কনস্ট্যান্ট VSWR সার্কেল। আমরা এই পয়েন্টটা পেয়েছিলাম, যেই পয়েন্টে আমরা বলেছিলাম যে লোড থেকে অত পয়েন্ট দূরে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইম্পিডেন্সের ভ্যালু কত। তাহলে এখন আমি কি করব? আমি এই মূল বিন্দু থেকে ওই পয়েন্ট যেটা পেয়েছিলাম, সরি এই যে এখানে একটা পয়েন্ট পেয়েছিলাম, আমি এই পয়েন্টটাকে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে এই কানেক্টিং লাইনটা কনস্ট্যান্ট VSWR সার্কেলকে যেই পয়েন্টে ছেদ করে, লেটস সে ডি পয়েন্টে ছেদ করে, তোমাদের কেসে এই ডি পয়েন্টের করসপন্ডিং রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কত? কে বলবে আমাকে? শ্রাবণী শর্মা বলতে পারবা? আমি তো যা দেখতে পাচ্ছি আজকেও আমাদের স্মিথ চার্ট শেষ হবে না। নেক্সট ক্লাসে যদি তোমরা কেউ স্মিথ চার্ট ছাড়া আঁকো, যাদের পক্ষে সম্ভব না প্রিন্ট আউট নেওয়া, কোনো অসুবিধা নাই তো। তুমি কতগুলো বৃত্ত এঁকে রেখে দাও তোমার খাতায়, কম্পাস দিয়ে দিয়ে সূত্র তো জানো, কতগুলো বৃত্ত এঁকে রেখে দাও। আমি খুব আনকমন কোনো ওই তো করাচ্ছি না। ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলো দেখি শ্রাবণী শর্মা, এই ডি পয়েন্টের করসপন্ডিং রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত? বুঝতেছি না ঠিক। বুঝতেছো না কি? আমার অঙ্ক বুঝতেছো না, না ওই নাম্বারটা কত লিখেছো এটা বুঝতেছো না? ম্যাম অ্যাকচুয়ালি নাম্বারটা কিভাবে বের করব এটা বুঝতেছি না। সর্বনাশ, তো শীতাকার বাপ অবস্থা ভাই। কনস্ট্যান্ট VSWR সার্কেল, এটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের সার্কেলকে আর কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্সের সার্কেলকে যেই পয়েন্টে ছেদ করেছে, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের সার্কেলকে পয়েন্টে ছেদ করলে বলো দেখি, গোপাল রায় বলো কত তোমার এটা হরিজন্টাল অ্যাক্সিসে? আমি তো কম্পাস ছাড়া আঁকছি তাই আমি ওই ভ্যালুগুলো বলতে চাচ্ছি না, আমারটা তো ভুল হবে। কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের সার্কেলকে কত পয়েন্টে ছেদ করেছে বলতে পারবা? ম্যাম 1.4 and 1.4 দুইটাই 1.4। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের সার্কেলকে ছেদ করেছে 1.4 এ। কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্সে, আচ্ছা শ্রাবণী শর্মা তোমার নাম্বার দেখতে পারবা না সেটা সমস্যা নাই, এখন বলো যেই পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্টের ইম্পিডেন্স কত বলে দিল? 1.4 আর 1.4 এ ছেদ করেছে, তাহলে এই পয়েন্টের নরমালাইজড ইম্পিডেন্সটা কত লিখবো আমি? নরমালাইজড ইম্পিডেন্স উপরে যাবে হচ্ছে 1.4 প্লাস জে 1.4। আচ্ছা, প্লাস হবে না মাইনাস হবে? আমরা কি বলেছিলাম?
আমরা বলেছিলাম উপরের দিকের সার্কেল গুলা হচ্ছে সব প্লাস ইন্ডাকটিভ লোড রিপ্রেজেন্ট করে, নিচের দিকের সার্কেল গুলা হচ্ছে সব মাইনাস ক্যাপাসিটিভ লোড রিপ্রেজেন্ট করে। আমাদের যেহেতু নিচের দিকের সার্কেল এসছে তার মানে ডেফিনেটলি এটা মাইনাস J.4 আসবে। ক্লিয়ার সবাই? তাহলে আমি লোড থেকে 0.2 ডিসটেন্স দূরে পয়েন্টটার লোড ইম্পিডেন্স দেখতে পাচ্ছি, রিফ্লেকশন কোএফিশিয়েন্টও দেখতে পাচ্ছি। কেন? রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ম্যাগনিটিউড তো আগেরটাই থাকবে। এবার চলে আসবে ফেজটা। ফেজ কিভাবে আসবে? ফেজ কত আসবে এবার সেটা বলো দেখি। ফেজ কত আসবে? -43 -43 বা তুমি যদি প্লাস বলো তাহলে তাই। আমি আমার কাছে তো আর স্কেল নাই, আমি জাস্ট যেভাবে বলবাই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি -43 এর কথা বলি, -43 মানে 300 কত হয়? 327 না, কি বলতেছি এটা কথা কথা 337। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের যেভাবেই দেই না কেন আমি আমার এই পয়েন্টের রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ম্যাগনিটিউড আর ফেজটা দিয়ে দিতে পারছি। ওকে, এখন আমার আরেকটা কথা, তার মানে এটা কি আমি লোড থেকে যখন যাচ্ছি 0.2 ডিসটেন্স দূরে যখন আমি গেলাম, আমি কি পেলাম? আমি পেলাম আমার একটা ইন্ডাকটিভ পয়েন্ট, যেই পয়েন্টের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট এবং নরমালাইজড ইম্পিডেন্স আমি জানি। আচ্ছা, এইবারে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমাকে যদি বলা হয় তাহলে আমি এই অঙ্কটা সলভ করতে যে অ্যাকচুয়ালি এই অঙ্কটা সলভ করতে যে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট এট এনি পয়েন্ট অন দ্য লোড এটা ক্যালকুলেট করতে যে আমি স্ট্যান্ডিং ওয়েভ রেশিও পুট করা শিখেছি, আমি ইম্পিডেন্স বের করা শিখেছি এবং আমি অবশ্যই রিফ্লেকশন কোএফিশিয়েন্টও দেখা শিখলাম। ফাইন, এখন আমাকে যদি বলা হয় ম্যাক্সিমা ভোল্টেজ মিনিমামের ভ্যালুটা বলো, তাহলে ধরো আমাকে এইটা কোশ্চেন করা হলো যে calculate the distance from the load where you get maximum voltage. কোয়েশ্চেনটা বুঝেছি কিনা দেখো আগে। আমি এইটা ছিল আমার লোড পয়েন্ট, আমাকে এখন বলছে লোড পয়েন্ট থেকে ম্যাক্সিমাম ভোল্টেজে যাওয়ার জন্য যেই ডিসটেন্স সেইটা বের করতে হবে। লোড পয়েন্ট ছিল 0.11 ল্যামডাতে, আমাকে ম্যাক্সিমাম ভোল্টেজ যেই ডিসটেন্স দূরে পাওয়া যায় সেই পয়েন্টটা বার করতে হবে। কিভাবে করব এটা আমাকে বলবে ইফতি আকিব। স্মিথ চার্ট থাকা লাগবে না, এমনি বলতে পারবা। এই কাজটা আমি কিভাবে করব বলো। ইফতি আকিব বলবে। জি জি ম্যাম। স্যার আপনি কই? জি ম্যাম। ম্যাম কোশ্চেনটা আরেকবার। বাহ, আমি বলছি আমার লোড পয়েন্ট আছে 0.11 ল্যামডা দূরে। এইবারে আমাকে প্রশ্ন করা হয়েছে ম্যাক্সিমাম ভোল্টেজ এই লোড থেকে কত দূরত্বে পাবো। প্রথম ম্যাক্সিমাম ভোল্টেজ এই লোড থেকে কত দূরত্বে পাবো সেটা। ম্যাডাম সরি ম্যাডাম, এটা পারতেছি না ম্যাডাম। আচ্ছা, ফাহিম আশরাফ পারবা?
বুঝি না। ফাহিম আশরাফের কথা বোঝা যায় না। হ্যালো হ্যাঁ, তোমার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম আমার কি ম্যাম, লাইনে সমস্যা? হ্যালো, আচ্ছা মুনতাসির চৌধুরী নাই না আজকে? মুনতাসির চৌধুরী আছে আজকে? নাই। ওকে, কি আছে? মেহরিন নেওয়াজ, বলো দেখি এই 0.11 পয়েন্ট থেকে প্রথম যে দূরত্বে আমি ম্যাক্সিমাম ভোল্টেজটা পাবো সেটা কোথায় পাবো? ম্যাম বলতে পারছি না। আচ্ছা, ম্যাক্সিমাম ভোল্টেজ যেখানে থাকবে সেখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কেমন থাকবে সেটা বলো দেখি তাহলে। এটা বলতে পারবা? যেখানে ম্যাক্সিমাম ভোল্টেজ থাকবে সেখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত থাকবে? কেমন থাকবে? ম্যাক্সিমাম থাকবে, মিনিমাম থাকবে, কেমন থাকবে? আচ্ছা, ম্যাম রেজিস্ট্যান্স হাইয়েস্ট থাকার কথা ওখানে, রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম থাকবে। আচ্ছা, একটু আগে বলছিলাম রেজিস্ট্যান্স আর স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর একটা রিলেশন আছে, কি সেটা? খাতা উল্টা পাল্টা দেখো দেখি, পাও কিনা কিছু। রেজিস্ট্যান্সের সাথে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর একটু আগেই আমি আমার খাতায় লিখছিলাম। ম্যাডামই তো খাতায় লিখে রেকর্ডও করা, আমাদের আর লেখার কোনো দরকার নাই মনে হয়। আচ্ছা, মীর হামিদুল হোসেন আছে? ইয়েস ম্যাম আছে। হ্যাঁ বলো দেখি। ম্যাম রেজিস্ট্যান্সের সাথে ওই ভিএসডব্লিউ এর সম্পর্কটা। তুমি আচ্ছা, তুমি কি আমাকে স্ট্রেইট এই কোশ্চেন বলতে পারবা যে লোড পয়েন্ট 0.11 এ থাকলে ম্যাক্সিমাম ভোল্টেজ আমি কোথায় পাবো? ম্যাম ম্যাক্সিমাম ভোল্টেজ তো 0.31 এ পাওয়ার কথা। কেন 0.31 এ কেন পাবো? লজিক দেখাও। ম্যাম 0.31 এ। আচ্ছা, স্মিথ চার্টের মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজের পয়েন্টটা কখন আসবে? আচ্ছা বাই দ্য ওয়ে দেখি, 0.25 এ পাবো হয়তো। 0.25 এ পাবো, রাইট। বিকজ আমরা জানি কনস্ট্যান্ট ভিএসডব্লিউ সার্কেল হরাইজন্টাল অ্যাক্সিস কে যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটাই হচ্ছে আমার আর ম্যাক্স এর সমান, বা সেই পয়েন্টটাই হচ্ছে আমার ভি ম্যাক্স এর সমান। তার মানে এই পয়েন্টে আমি পাবো হচ্ছে আমার ভি ম্যাক্স বা আর ম্যাক্স। তাহলে 0.25 থেকে 0.11 এর ডিসটেন্স কত? কত হয় এটার ভ্যালু? সায়েন্টিফিক ক্যালকুলেটর না 0.14। তার মানে কি আমি from load end 0.14 lambda distance এ ফার্স্ট ম্যাক্সিমাম ভোল্টেজটা পাবো। সো আমি যদি স্মিথ চার্টে যাই, স্মিথ চার্টের এই পয়েন্ট থেকে ফার্স্ট ম্যাক্সিমাম ভোল্টেজটা আমি পাবো হচ্ছে 0.14 ল্যাম্ডা দূরে। এইবারে আমি যদি বলি মিনিমাম ভোল্টেজ কোথায় পাবো, কত ডিসটেন্স, এইটা বলো আমাকে গোপাল রায়। এটা যদি লোড পয়েন্ট হয়ে থাকে, আমাদের আর একটু পরে জুম সেশন শেষ হয়ে যাবে যদিও, তাও এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকে।
এই এ পয়েন্ট থেকে মিনিমাম ডিসটেন্স কতটুকু হবে যেখানে আমি মিনিমাম ভোল্টেজ পাবো? মিনিমাম ডিসটেন্স না, ফার্স্ট ডিসটেন্স কতটুকু হবে যেখানে আমি মিনিমাম ভোল্টেজ পাবো? বাই দ্য ওয়ে, আফজাল হোসেন ক্লাসে আছো? यस मैम। আচ্ছা, ম্যাম জিরোতে মানে বাবা এই জিরোতে, হ্যাঁ আচ্ছা এই জিরোতে, ঠিক আছে। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে আমার আর মিনিমাম বা ভি মিনিমামের পয়েন্ট। সো এই পয়েন্টটাতে আমি মিনিমাম ভোল্টেজটা পাবো। ফাইন, এখন বলো লোড থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 0.39 ল্যামডা টুয়ার্ডস লোড। টুয়ার্ডস লোড কেন আচ্ছা, পারছো লোড না? তুমি তো টুয়ার্ডস সরি জেনারেটর থাকো। হ্যাঁ, তো এটা লোড হচ্ছে থেকেই ম্যাম তো বলতেছো। 0.11 ল্যামডা টুয়ার্ডস জেনারেটর। আচ্ছা, না তুমি ঠিক আইডেন্টিফাই করছো যে এই পয়েন্টে আমার ফার্স্ট মিনিমাম পাবো। তাহলে আমার লোড থেকে হিসাব শুরু হবে। লোড থেকে হিসাব শুরু হয়ে আমি জেনারেটরের দিকে যাব। তার মানে কোন দিকে যাব? ক্লকওয়াইজ যাব। পুরাটা ঘুরে আস্তে 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 এই পর্যন্ত আসবো। এইটা হচ্ছে আমার ডিসটেন্স, যেই ডিসটেন্সে আমি ওই পাবো, যদি বলে যে ডিসটেন্সে আমি ফার্স্ট ভোল্টেজ মিনিমাম পাবো। সো এই যে আমি পুরাটা ঘুরে আসলাম, আমি কিন্তু পুরাটা যদি হয়ে থাকে 0.5 ল্যামডা, সেই 0.5 ল্যামডা থেকে 0.11 ল্যামডা বাদে যেটুকু থাকে ততটা ঘুরলাম। কথাটা কি বোঝা যাচ্ছে? আমি এইখানে লোড আছে, লোড থেকে আমি ফার্স্ট ভোল্টেজ মিনিমামের দিকে গেলাম, এই পর্যন্ত গেলাম, জিরোতে গেলাম। তার মানে কি এটা লাইক পিৎজা, যে পিৎজার 0.11 এর পার্টটা নাই ধরো, তাহলে বাকিটুকু লেন্থ আমার কতটা হচ্ছে? পুরাটা আমরা জানি এই পয়েন্ট থেকে পুরাটা যদি আমি ঘুরে আসি 0.5 ল্যামডা পার করব, তাই না? সো 0.5 মাইনাস 0.11, দ্যাট ইজ আমি at 0.39 lambda distance from the load, voltage minimum can be obtained. ঠিক আছে? ক্লিয়ার সবাই? ইম্পিডেন্স স্মিথ চার্টের মেইন জিনিস গুলা মোটামুটি কভার হয়ে গেল। আমি অ্যাটেন্ডেন্সটা নেওয়া শেষ করি। আফজাল হোসেন আছে, আসিফ জামাল আছে, ইয়ামিন হাওলাদার নাই, গোপাল রায় আছে, অনিরুদ্ধ আছে, নাহিয়ান তাসনিম প্রেজেন্ট ম্যাম। ওকে, শ্রাবণী শর্মা, यस मैम। আকিলা, জি ম্যাম। নওশিন শর্মিলি, यस मैम। আরিফা খানম, यस मैम। মহাশ্বেতা সাহা নাই, মেহেরি নেওয়াজ আছি ম্যাম। তৌফিক ইলাহি, यस मैम। তন্ময় কুন্ডু, यस मैम। মাহবুবে ইলাহি, यस मैम। তাহমিদ আশরাফ, यस मैम। অমিত হাসান, অমিত হাসান আছে, এটা লগাই দে। অমিত হাসান, ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আমরা নেক্সট ক্লাসে আশা করছি স্মিথ চার্ট শেষ করে ইম্পিডেন্স ম্যাচিং এ চলে যেতে পারবো।